দেশ বিদেশের খেলাধুলা নিয়ে দেশ টিভি নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে স্বাগত সবাইকে। দর্শক, সপ্তাহে 7টা দিন ঠিক এই সময়টায় আমরা হাজির হই আপনাদের সামনে স্পোর্টসের নানা খবর নিয়ে। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। 2026 টি-20 বিশ্বকাপে না খেলার ঘটনায় তদন্তে নামছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি, যেখানে আছেন বিসিবির প্রধান নির্বাচক, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। কমিটির আহ্বায়ক যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর AKM অলিউল্লাহ। গেল মার্চে টি-20 বিশ্বকাপ না খেলার ঘটনা তদন্তের কথা জানিয়েছিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গেল ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হয়ে গেল টি-20 বিশ্বকাপের 10ম আসর। তবে সেখানে দেখা যায়নি বাংলাদেশকে। মুস্তাফিজুর রহমানের IPL ইস্যুর প্রতিক্রিয়ায় তৎকালীন বিসিবি ও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি টাইগাররা। ICC-কে নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে ভেন্যু পরিবর্তন করার কথা জানালে তাতে কর্ণপাত করেনি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এরপর পেরিয়ে গেছে 2 মাস। নানান মহলে আলোচনা সমালোচনা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার ইস্যুতে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মার্চে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয় বিশ্বকাপে না খেলার ঘটনায় করা হবে অধিকতর তদন্ত। এবার শুরু হচ্ছে সেই প্রক্রিয়া। 2026 টি-20 বিশ্বকাপ না খেলায় এবার তদন্তে নামছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর AKM অলিউল্লাহ। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সাথে কমিটিতে আরও আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। এই কমিটি বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবে। এর সাথে জড়িত অন্যান্য বিষয়েও করবে আলোচনা। আগামী 15 কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়কে রিপোর্ট জমা দেবে তদন্ত কমিটি। সেখান থেকে বেরিয়ে আসতে পারে থলের বেড়াল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেয়ার ব্যাপারটা এবার আতশ কাচের নিচে। এবার দেখার পালা সেই আতশ কাচের নিচ থেকে কি বের হয়ে আসে। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বৃষ্টির দাপটে বিপর্যস্ত বাংলাদেশ বনাম পাকিস্তানের প্রথম টেস্টের 4র্থ দিন। প্রথম সেশনের পরই নামে ঝুম বৃষ্টি, যার কারণে ভেস্তে যায় পুরো একটি সেশন। দিন শেষে শান্ত মোমিনুলের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, আর বাংলাদেশ এগিয়ে আছে এখন 179 রানে। শেরেবাংলার স্টেডিয়ামে আজ লড়াইটা শুধু ব্যাট বলে নয়, লড়াইটা ছিল প্রকৃতির সাথেও। মধ্যাহ্নভোজের বিরতি যখন শেষ হওয়ার কথা, ঠিক তখনই মিরপুরের আকাশে কালো মেঘের ঘনঘটা। এরপর শুরু হয় তুমুল বৃষ্টি। 3 ঘন্টা বন্ধ খেলা। এর আগে দিনের শুরুতেই আগের দিনের সাথে স্কোরবোর্ডে 8 রান যোগ করতেই 5 রান করে বিদায় নেন জয়। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি সাদমানও। 10 রান করেও তিনি সাজঘরের পথ ধরেন। এর পরের গল্পটা শুধু মমিনুল শান্তর। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরেন তারা। প্রথম সেশনে আর কোনো উইকেট না হারিয়ে 93 রান তোলে এই 2 ব্যাটার। এরপর লাঞ্চ ও বৃষ্টির বিরতি শেষে তৃতীয় সেশন শুরু থেকেই চালিয়ে খেলতে থাকে দুজন। মমিনুল তুলে নেন টেস্ট ক্যারিয়ারের 27তম অর্ধশতক। 50 আসে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্তর ব্যাটেও। দুজনের 17 রানের জুটি ভাঙেন শাহিন। 56 রানে ফিরতে হয় মমিনুলকে। মমিনুলের চলে যাওয়ার পর শান্ত মুশফিক সেই চাপের সামালটা দেয়। বাকিটা সময় চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তান বোলাররা। শেষ পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়ায় 179 রানে। মিরপুর টেস্ট পাওয়া যাবে 5ম দিনে, যদিও শেষ দিনেও আছে বৃষ্টির শঙ্কা। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা। ঢাকা টেস্টে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের 2 ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে ভবিষ্যতে তাদের ব্যাটে ভালো পারফরমেন্স আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পারফরমেন্সে মুগ্ধ সাবেক অধিনায়কের দাবি, বর্তমান দলটা টেস্টের সবচেয়ে সেরা দল। যেভাবে টেস্ট ক্রিকেট খেলা উচিত আমি মনে করি, স্টিল এই উইকেটে আপনাকে ভালো ব্যাটিং করতে হবে। আপনি যদি রিসেন্টলি 4-5 বছর টেস্ট ক্রিকেট দেখেন ওয়ার্ল্ডে, ফার্স্ট ইনিংসের 400-500 করার পরেও কিন্তু থার্ড ইনিংস যদি ভালো ব্যাটিং না করেন, রেজাল্ট আর নেগেটিভ রেজাল্টটাই হয়। তো আমার কাছে মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা ওইভাবেই খেলছেন। 2টা টপ অর্ডার ব্যাটসম্যান রান করেনি, কিন্তু পরে মমিনুল এবং শান্ত যেভাবে ব্যাটিং করেছেন, 100 রানের একটা পার্টনারশিপ করেছেন এবং সেম ব্যাটিং অর্ডারই গিয়েছেন। মুশফিকও কিন্তু বাজে বল পানিশ করেছেন। তো আমার মনে হয় যে
প্ল্যান সিম্পল ছিল। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের সেরা টিকিটের দাম এক ধাক্কায় 3 গুণ বাড়িয়ে দিয়েছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাইয়ের ফাইনালের জন্য সবচেয়ে ভালো মানের যে টিকিট তার দাম $32,970, বাংলাদেশি মুদ্রায় যা 38 লাখ টাকারও বেশি। টিকিট এর আগে একই ক্যাটাগরির সর্বোচ্চ দাম ছিল $10,990, তবে কিছুটা কমেছে যাতায়াত খরচ। ফিফা বিশ্বকাপের শেষ বাঁশি বাজতে বাকি অল্প কিছু সময়, কিন্তু মাঠের বাইরের খেলা জমে উঠেছে এখনই। আর এই খেলার নাম টিকিটের দাম। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাইয়ের ফাইনাল নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে যতটা উত্তেজনা ছিল, টিকিটের দাম দেখে সেই পারদ এখন পরিণত হয়েছে ক্ষোভে। এক ধাক্কায় টিকিটের দাম 3 গুণ বাড়িয়ে দিয়েছে ফিফা। বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে ভালো মানের একটি টিকিটের দাম ধরা হয়েছে $32,970, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 38 লাখ টাকারও বেশি। অথচ আগে এই ক্যাটাগরির টিকিটের সর্বোচ্চ দাম ছিল $10,990। টিকিটের এই অস্বাভাবিক দামের বিরুদ্ধে এবার গর্জে উঠেছেন মার্কিন রাজনীতিবিদরা। সরাসরি চিঠি লিখেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে। তাদের অভিযোগ, ফিফা অস্বচ্ছ এবং বিভ্রান্তিমূলক পদ্ধতিতে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে এই ফুটবল উৎসবকে। তবে ইনফান্তিনো নিজের যুক্তিতে অনড়। তার দাবি, আমেরিকার বাজার অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। 2026 বিশ্বকাপের ফাইনাল সহ মোট 8টি ম্যাচ হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সেখানেও মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়েছে বিতর্ক। ট্রেনের ভাড়া নিয়ে সমর্থকদের মধ্যে দেখা যায় চরম ক্ষোভ। সাধারণ সময়ে ম্যানহাটন থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত খরচ হয় মাত্র $13। সেখানে ফিফা বিশ্বকাপের জন্য ভাড়া বেড়ে দাঁড়িয়েছিল $150, যাকে ডাকাতি বলছেন স্থানীয়রা। চারিদিকে যখন সমালোচনার ঝড়, তখনই টনক নড়েছে প্রশাসনের। নিউ জার্সির গভর্নরের চাপে ট্রেনের ভাড়া $105 নামানো হলেও সাধারণ মানুষের কাছে তা এখনো আকাশচুম্বী। এটা কোনো বড় পার্থক্য তৈরি করবে কিনা জানি না, কারণ টিকিটের দাম অনেক বেশি, তার উপর যাতায়াত খরচও চড়া। সব মিলিয়ে সাধারণ দর্শকের জন্য খেলা দেখা বিলাসিতা ছাড়া কিছুই নয়। দামটা 150 থেকে 105 করা হয়েছে। এতে হয়তো পর্যটক বাড়বে, কিন্তু এটাকে বড় কোনো বিজয় ভাবার কারণ নেই। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি বা ইংল্যান্ডের মতো জায়ান্টরা মাঠে নামবে জুন মাস থেকেই। কিন্তু মাঠের ফুটবলের সেই চিরচেনা আমেজ টাকার পাহাড়ের নিচে যে চাপা পড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। নিজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। ম্যাচের 9 মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচ শেষে ক্যাম্প নিউ মেতে ওঠে বাঁধভাঙা উল্লাসে। এটি বার্সার টানা দ্বিতীয় লিগ শিরোপা। এই জয়ে লিগের মাত্র 3টি ম্যাচ বাকি থাকতেই টেবিলের শীর্ষে। এবারের ফিফা বিশ্বকাপ দেখছে অনেক নতুন কিছু। তার মধ্যে অন্যতম চমকপ্রদ ঘটনা, জনসংখ্যার বিচারে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রা। ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে দলটির অধিনায়ক লিয়ান্দ্রো বাকুনা জানালেন, কাউকেই ভয় পাচ্ছেন না তারা। শুধু অংশ নিতেই বিশ্বকাপে যাচ্ছে না কুরাসাও, বড় মঞ্চে ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্রটি দেখাতে চায় তাদের সামর্থ্য। ছবির মতো সুন্দর একটি দেশ, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগরের পারে অবস্থিত ছোট্ট এক দেশের নাম কুরাসাও। দেশটি আলোচনার এতই বাইরে যে পরিচয় করিয়ে দিতেও টানতে হয়েছে ভেনেজুয়েলার নাম। তবে ফিফা বিশ্বকাপে নাম লিখিয়ে এবার নিজেদের পরিচয়েই পরিচিত হতে পারবে কুরাসাও। মাত্র 444 বর্গ কিলোমিটার আয়তন ও 1,56,000 জনসংখ্যা, তাতে কি এসে যায়? ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপের অংশ হয়ে গেছে কুরাসাও। জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম এই দেশটির পতাকা উড়বে বিশ্বকাপের মঞ্চে। ই গ্রুপের লড়াইয়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্টের মতো দলের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে রূপকথার গল্প লিখে জায়গা করে নেয়া অবিশ্বাস্য এক যাত্রা কুরাসাওয়ের। সেরা 48টি দলের একটি হওয়াটা ছোট্ট এই দেশটির জন্য দারুণ গর্বের। ইতিহাস রচনা করেই থামতে চান না কুরাসাওয়ের অধিনায়ক লিয়ান্দ্রো বাকুনা। ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাউকেই ভয় পাচ্ছেন না তারা। আমার মনে হয় আমরা আন্ডারডগ হতে পারি। আমরা বিশ্বকাপে প্রথমবারের মতো যাচ্ছি ঠিকই, কিন্তু আমি বলবো আমরা কাউকে ভয় পাই না। আমরা
সেখানে যাব, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবো এবং মুহূর্তটাকে উপভোগ করার চেষ্টা করব। আমরা সেখানে গিয়ে প্রতিটি ম্যাচে হারতে চাই না, আমরা সেখানে গিয়ে দেখাতে চাই যে আমরা আসলে কি করতে পারি এবং কেন আমরা আজ আমাদের এই লক্ষ্য অর্জন করতে পেরেছি। কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রাটা অবিশ্বাস্য মনে হলেও লিয়ান্দ্রো বাকুনার মনের কোণে সবসময় ছিল বিশ্বকাপে খেলার স্বপ্ন। বয়সটা 34 হলেও নিজেকে প্রস্তুত করছেন বিশ্বমঞ্চের জন্য। 10 বছর আগে যখন আমি এই দলে আসি তখনই আমি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে শুরু করি। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের দেশটি আয়তনে ছোট হতে পারে, কিন্তু আমরা সবসময় বড় কিছু অর্জন করার বিশ্বাস রেখেছি। আমার বয়স এখন 34। অনেকেই আমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আমি মানসিকভাবে এবং শারীরিক প্রস্তুত হচ্ছি, যাতে বিশ্বকে দেখিয়ে দিতে পারি কেন আমি এখানে। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া আর লক্ষ্য যখন অবিচল, তখন বাধা হয়ে দাঁড়াতে পারে না কোনো কিছুই। অদম্য সাহসের রূপকথা লিখে বিশ্বকাপে নাম লিখিয়ে সেটাই প্রমাণ করেছে কুরাসাও। এবার পালা বিশ্বমঞ্চে সেই রূপকথার বাস্তব রূপ দেয়ার। নীল জলরাশির এই দেশটির রঙিন যাত্রা কোথায় গিয়ে থামে সেটি এখন দেখার অপেক্ষা। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল টোটাল স্পোর্টসের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক, ইউটিউব পেজ। ধন্যবাদ সবাইকে।